নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আজ আমি আপনাদের হারুকি মুরাকামির বিখ্যাত নরওয়েজিয়ান উড উপন্যাসটি পড়ে শোনাবো। এটি বাংলায় অনুবাদ করেছেন কৌশিক জামাল। আজ শুরু করব এর পঞ্চম পর্ব। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার গল্প পাঠ। আসুন তবে শুরু করি আজকের গল্প। রেইকো কয়েকটা আঙুর খেতে খেতে মাথা নাড়ালো। অসুস্থ, সে বলল। মেয়েটা পুরোই অসুস্থ ছিল। সে ছিল পচা আপেলের মতো, যার সাথে থাকলে বাকি আপেলও পচে যায়, আর কিছুতেই তার সুস্থ হওয়ার সুযোগ নেই। মারা যাওয়া না পর্যন্ত সেরকমই অসুস্থ থাকবে। সেদিক থেকে ভাবলে সে ছিল দুঃখী ছোট একটা রাক্ষসী। তার প্রতি হয়তো আমার সমবেদনা থাকতো, যদি না আমাকে সে তার শিকার বানাতো। আমি হয়তো তাকে কারো শিকার হিসেবে দেখতাম। রেইকো আরো কয়েকটা আঙুর মুখে পড়লো। মনে হলো সে ভাবছে কিভাবে আরো ভালোভাবে গুছিয়ে গল্পটা বলা যায়। যা হোক, 6 মাস আমার তার সাথে ভালো সময় কেটেছিল। তার গল্প কখনো কখনো আমার কাছে একটু অদ্ভুত লাগতো। সে হয়তো কাহিনী বলছে, আমার শুনতে ভয় লাগতো। সে কাউকে একটু বেশি ঘৃণা করে ফেলেছে, কিংবা সে হয়তো একটু বেশি চালাক। আমি মনে মনে ভাবতাম তার মনের ভেতরে আসলে কি আছে। কিন্তু যতই যা হোক, সবার মধ্যে তো কিছু না কিছু দোষ থাকতে, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো, ওর চরিত্র বা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার আমি কে? আমি তো স্রেফ ওর পিয়ানো টিচার। আমার চিন্তা শুধু ঠিক মতো প্র্যাকটিস করে এই কিনা। তাছাড়া সত্যি বলতে আমি ওকে পছন্দই করতাম, ভালোই পছন্দ করতাম। তারপরেও আমি সাবধান ছিলাম। ওকে আমার কোনো ব্যক্তিগত কথা আমি বলিনি। আমার ভেতর থেকে মনে হয়েছে ওর সাথে নিজের ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। সে আমাকে 101টা প্রশ্ন করেছে আমার ব্যাপারে জানার জন্য। সে রীতিমতো মরে যাচ্ছিল, কিন্তু আমি শুধু তাকে সাধারণ জিনিসে বলেছি, যেমন আমার ছোটবেলা কিংবা স্কুলে কিভাবে গিয়েছিলাম, এইসব। সে আরো বেশি জানতে চাইতো, কিন্তু আমি ওকে বলেছি আর কিছু বলার মতো নেই। আমার জীবন খুবই বোরিং। আমার স্বামী খুবই সাধারণ একজন মানুষ। আমার জীবন খুব সাধারণ। আমি সারাদিন ঘরের কাজ করি। আমি তোমাকে অনেক পছন্দ করি। সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলতো। তার চোখের ভাষায় কোনো ইশারা ছিল, আমার গায়ে কাঁটা দিত। ভালো লাগতো, কিন্তু তবু আমি তাকে এর বেশি কিচ্ছু বলিনি। তারপর এলো সেই বিশেষ দিন, মে মাসের একদিন। যতদূর মনে পড়ে, তার লেসনের মাঝখানে সে বলল তার শরীর খারাপ লাগছে। দেখলাম তার মুখ শুকিয়ে গেছে, ঘাম হচ্ছে। আমি প্রশ্ন করলাম সে বাড়ি যেতে চায় কিনা, কিন্তু সে বলল কিছুক্ষণ শুয়ে থাকলে তার হয়তো ভালো লাগবে। আমি আক্ষরিকভাবেই তাকে কোলে করে বেডরুমে নিয়ে গেলাম। আমাদের সোফাটা অনেক ছোট ছিল, বিছানা ছাড়া কোথাও তাকে শোয়ানো সম্ভব ছিল না। সেই সমস্যার জন্য ক্ষমা চাইতে লাগলো। আমি ওকে শান্ত করলাম এই বলে যে এটা কোনো সমস্যাই না, যে কোনো কিছু সে পান করতে চায় কিনা। সে না করলো, বলল আমি যেন তার কাছেই থাকি। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। কয়েক মিনিট পরে সে বলল আমি তার পিঠটায় একটু ম্যাসাজ করে দিতে পারি কিনা। ওর গলা শুনে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পাচ্ছে আর ভয়াবহ ঘাম ছিল। আমি তাকে ভালো করে ম্যাসাজ করে দিতে লাগলাম। তারপর সে আবার ক্ষমা চেয়ে বলল তার ব্রা খুলে দিতে আমার কোনো সমস্যা আছে কিনা, তার নাকি ব্যথা লাগছে। আমিও কিছু না বুঝে তাই করলাম। ওর পরনে ছিল স্কিন টাইট ব্লাউজ। আমার বেশ কসরত করেই ওর ব্লাউজের বোতামগুলো আর ব্রায়ের হুক খুলতে হলো। 13 বছরের একটা মেয়ের তুলনায় ওর বুক বেশ উন্নত, আমার প্রায় দ্বিগুণ। আর সে কিশোরীদের ব্রা পরা ছিল না, তার ব্রা ছিল একদম পূর্ণবয়স্ক মডেলদের মতো দামি। অবশ্যই আমি তখন এসবের এত মনোযোগ দিইনি। আমি গাধার মতন তার পিঠ ম্যাসাজ করতে লাগলাম। সে বারবার ক্ষমা চেয়ে যেতে লাগলো। তার গলা শুনে মনে হচ্ছিল কষ্টে মরে যাচ্ছে।
আর আমি খালি বলছিলাম ইটস ওকে, ইটস ওকে। রেইকো তার পরবর্তী সিগারেটের ছাই ঝাড়ালো মেঝেতে, আর আমি আঙুর খাওয়া বাদ দিয়ে আমার পুরো মনোযোগ ওর গল্পের মধ্যেই ঢেলে দিয়েছি। কিছুক্ষণ পর সে ফোঁপাতে লাগলো। কি হয়েছে, কি হয়েছে? আমি ওকে জিজ্ঞাসা করলাম। কিছু না, সে বলল। মনে তো হচ্ছে না কিছু না। আমি বললাম, সত্যি কথা বলো আমাকে, কি হয়েছে তোমার? তারপর সে বলল, আমার এরকম মাঝে মাঝে হয়, আমি বুঝতে পারি না কি করব। আমি খুব একা আর দুঃখী, আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না, কেউ আমাকে ভালোবাসে না। যখন অনেক কষ্ট পাই তখন এরকম হয়। আমি রাতে ঘুমাতে পারি না, আমার খাওয়ার রুচি চলে যায়। শুধু এখানে পিয়ানো শিখতে আসলেই আমার যা একটু ভালো লাগে। সুতরাং আমি বললাম, তুমি আমার সাথে কথা বলতে পারো, বলো না এরকম কেন হচ্ছে তোমার। তার ঘরের অবস্থা ভালো নয়, সে বলল। তার বাবা তার মাকে ভালোবাসতে পারছে না, তারা তাকেও ভালোবাসে না। বাবার সাথে আরেক মহিলার সম্পর্ক হয়েছে, তাই খুব কম বাড়ি আসে। এ কারণে মা আধপাগল হয়ে গেছে, আর সমস্ত রাগ ওর ওপরে ঝাড়ে। ওর মা নাকি ওকে প্রায় প্রতিদিনই মারধর করে, তাই ওর আর বাড়ি যেতে ইচ্ছে করে না। সে বিলাপ করছে আর চোখ ভর্তি তার জল। আহা, এই সুন্দর চোখগুলো! ঈশ্বরের মনকেও গালি দিতে পারে এই চোখগুলো। তাই আমি ওকে বললাম, ওর বাড়িতে যদি এরকম ঘটনা হয়, সে যখন খুশি আমার এখানে চলে আসতে পারে। এটা শুনে সে আমাকে জড়িয়ে ধরে বলল, ওহ আই এম সরি, তুমি না থাকলে আমি কি করতাম। আমাকে কখনো ছেড়ে যেও না, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারপর আমি জানি না, আমি ওর মাথা বুকে চেপে নিয়েছিলাম আর সান্ত্বনা দিচ্ছিলাম জড়িয়ে। সেও আমাকে জড়িয়ে ধরেছিল, তার হাত আমার পিঠে ঘষছিল। আমার কেমন জানি অদ্ভুত একটা লাগলো। আমি উত্তেজিত বোধ করতে শুরু করলাম। মানে বুঝতে পারছো তো, এরকম ছবির মতন সুন্দর একটা মেয়ে আমার সাথে বিছানায় আমাকে জড়িয়ে ধরে আছে, আমার শরীরে হাত ঘষছে এমন ভাবে যা আমার স্বামীর সাথেও আমি কোনোদিন বোধ করিনি। আমার মনে হচ্ছিল যতবারই সে আমাকে স্পর্শ করছে, আমার শরীরের সব স্ক্রু একটার পর একটা ঢিলে হয়ে আসছে, আর আমি কিছু বোঝার আগেই সে আমার ব্লাউজ আর ব্রা খুলে ফেলে বুকে তার মুখ ঘষতে লাগলো। শুধু সেই সময়ই আমি বুঝতে পারলাম, সে উপরে যাই সাজুক ভেতরে একজন সমকামী লেসবিয়ান। এরকম আমার আগেও একবার হয়েছিল, হাই স্কুল থাকতে, উপরের ক্লাসের মেয়েদের সাথে। যা হোক, আমি তাকে থামতে বললাম। ওহ প্লিজ, বলল সে, আর একটু, আমি খুব একা, আমাকে বিশ্বাস করো, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে দূরে ঠেলে দিও না। সে আমার হাত নিয়ে তার বুকে রাখলো, তার চমৎকার সুডৌল স্তন। অবশ্যই আমি একজন নারী, কিন্তু তারপরেও ও স্তন ছুতেই আমার ভেতর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। আমি বুঝতে পারলাম না কি করা উচিত। আমি খালি বোকার মতন না না করছিলাম, মনে হচ্ছিল অবশ হয়ে গিয়েছি, নড়তে পারছিলাম না এক বিন্দু। হাই স্কুলে মেয়েদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পেরেছিলাম, কিন্তু এবার আমি কিছুই করতে পারছিলাম না। আমার শরীর কোনো নির্দেশই নিচ্ছিল না। সে তার বাম হাত দিয়ে আমার ডান হাত ধরে রেখে আমার বুকে চুমু খাচ্ছিল, আর ডান হাত দিয়ে আমার পেছনে, পাশে আর নিচে হাত রাখছিল। দৃশ্যটা বুঝতে পারছো তো? আমি আমার বেডরুমের বিছানায়, জানলার পর্দা টানা, 13 বছরের একটা মেয়ে আমাকে প্রায় নগ্ন করে ফেলেছে, আমার শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে যাচ্ছে, আর আমি যৌন উত্তেজনায় মুখ রাখছি। এখন ভাবলে আজব লাগে, পুরোই পাগলামি না? কিন্তু সে সময় সে যেন আমাকে জাদু করে ফেলেছিল। সিগারেটের টান দেওয়ার জন্য একটু বিরতি দিল রেইকো। জানো, এই প্রথম আমি কোনো পুরুষকে এই কাহিনীটা বললাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বলছি কারণ কেন জানি আমার মনে হয়েছে তোমাকে ভরসা করা যায়, কিন্তু আসলে পুরো ব্যাপারটাই আমার জন্য ছিল খুবই বিব্রতকর। আই এম সরি, বললাম তাকে, কারণ তার কি বলা যেতে পারে আমার তখন মাথায় আসছিল না। এরপর কিছুক্ষণ চললো, তারপর ওর ডান হাত নিচে নামতে নামতে আমার প্যান্টির ভেতর ঢুকে গেল।
ততক্ষণে আমি পুরোপুরি উত্তেজিত। বলতে লজ্জা লাগছে, কিন্তু এটা সত্য, আমি কখনো এরকম উত্তেজিত হইনি, একবারও না। সেক্সের ব্যাপারে আমার সেরকম কোনোদিনই আগ্রহ ছিল না, কিন্তু সে যখন তার সুন্দর নরম আঙুলগুলো আমার প্যান্টের ভেতর ঢোকালো, বুঝতে পারছো, আমার পক্ষে বলা বোঝানো মুশকিল। মানে একজন ছেলের মোটা গাবদা হাত যেখানে, দেয়ার থেকে পুরোপুরি আলাদা ব্যাপার, অন্যরকম একটা অনুভূতি। আমার মনে হচ্ছিল মাথার সব ছিঁড়ে যাবে যে কোনো সময়। তারপরেও আমার অবশ ব্রেনের কোথাও এই চিন্তা আসলো যে আমাকে এটা থামাতে হবে। একবার যদি আমি এটা হতে দিই, আমি আর কখনোই থামাতে পারবো না। আমাকে সারা জীবন এই গোপনীয়তাটাকে বহন করতে হবে। আমার মাথার আবার সব জট পাকিয়ে যাচ্ছিল। আমি আমার মেয়ের কথাও ভাবলাম, কেমন হবে যদি সে আমাকে এই অবস্থায় একবার দেখে ফেলে। তার শনিবার আমার বাবা মায়ের বাসায় 3টে পর্যন্ত থাকার কথা, যদি সে কোনো কারণে আবার চলে আসে না বলে। এইসব চিন্তা আমাকে শক্তি জোগালো। বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। থামো, এক্ষুনি থামো, আমি চিৎকার করে বললাম। সে থামলো না, বরং টান দিয়ে আমার প্যান্টটি নামিয়ে তার জিহ্বা দিয়ে শুরু করলো। আমি আমার স্বামীকে কখনো এমন করতে দিইনি। আমার কাছে খুবই বিচ্ছিরি লাগলো। আর এখন কি না একটা 13 বছরের একটা মেয়ে এই কাজ করছে, আমি সব ছেড়ে দিলাম। কাঁদা ছাড়া আমার কোনো উপায়ই রইল না। আর অনুভূতিটা ছিল স্বর্গীয়। থামো, আমি আরেকবার চিৎকার করে বললাম। তারপর যত জোরে সম্ভব একটা জোরে চড় কষিয়ে দিলাম ওর গালে। অবশেষে সে থামলো, উঠে আমার দিকে তাকালো। আমরা দুজনেই তখন নগ্ন, বিছানায় হাঁটুর ওপর ভর দিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি। ওর বয়স 13, আমার 31। আমি জানি না কেন, কিন্তু ওর নগ্ন শরীরের দিকে তাকিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এই দৃশ্য আমার মনে এখনো স্পষ্ট। বিশ্বাস করতে পারছিলাম না আমি একটা 13 বছরের মেয়ের শরীরের দিকে তাকিয়ে আছি। এখনো আমার বিশ্বাস হয় না। ওর তুলনায় আমার যে শরীর ছিল তা দেখলে তুমি কেঁদে ফেলবে, বিশ্বাস করো। আমার বলার কিছুই ছিল না, বললামও না। তাই কি সমস্যা তোমার, আমাকে বলল সে। তোমার তো ভালোই লাগছিল, বলো লাগছিল না? আমি জানতাম তোমার ভালো লাগবে। প্রথম দিনেই যখন দেখা হলো তখনই বুঝেছি একজন পুরুষের সাথে মিলিত হওয়ার চেয়ে তো ভালো, নাকি? হ্যাঁ, দেখো তুমি কতখানি উত্তেজিত, পুরো ভিজে গেছো। আমি তোমাকে আরো সুখ দিতে পারি, বিশ্বাস করো। সত্যি বলছি, তোমার মনে হবে শরীর যেন গলে যাচ্ছে। তুমি চাও আমি তা করি, চাও না? সে সঠিক বলছিল। তার সাথে এসব করা আমার স্বামীর সাথে করার চেয়ে অনেক ভালো ছিল। আমি আসলে চাইছিলাম সে আরো করুক, কিন্তু আমি তা হতে দিতে পারিনি। সপ্তাহে একবার করব খালি, সে বলল। কেউ কখনো জানবে না, আমাদের মধ্যে পুরো গোপন থাকবে। কিন্তু আমি বিছানা থেকে নেমে শরীরে রোব ঝাড়লাম আর ওকে বললাম বেরিয়ে যেতে, আর কখনো যেন সে না আসে। সে আমার দিকে খালি তাকিয়ে থাকলো। তার চোখ একদম সমতল হয়ে গেছিল। আমি ওগুলোকে আগে কখনো ওমন দেখিনি, যেন কার্ডবোর্ডের রং করা। কোনো গভীরতা ছিল না সেই চোখে। আমার দিকে এভাবে কিছুক্ষণ তাকিয়ে শেখে সে কোনো কথা না বলে তার কাপড় সব জড়ো করলো। তারপর যত ধীরে সম্ভব একটা একটা করে পড়লো। পিয়ানো থেকে এবার রুমে গিয়ে চিরুনি বের করে চুল আঁচড়ালো, রুমাল বের করে ঠোঁট থেকে রক্ত মুছে জুতো পরে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে সে বলল, তুমি একজন লেসবিয়ান, তুমি জানো সেটা, এটা সত্য। তুমি লুকানোর চেষ্টা করতে পারো, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তুমি একজন লেসবিয়ানই থাকবে। এটা কি সত্য, আমি জিজ্ঞাসা করলাম। রেইকো তার ঠোঁট বাঁকিয়ে একটু চিন্তা করলো কিছুক্ষণ। হ্যাঁ এবং না। আমার স্বামীর চেয়ে ওর সঙ্গ আমার বেশি ভালো লেগেছিল, তাতে কোনো সন্দেহ নেই, এটা সত্য। একটা সময় এই প্রশ্ন আমাকে কষ্ট দিত। হয়তো আমি লেসবিয়ান ছিলাম, কিন্তু সেদিনের আগে বুঝিনি। কিন্তু এখন আর সেরকম হয় না। বলা ঠিক হবে না, আমার সেরকম কোনো ঝোঁক নেই। হয়তো আছে,
কিন্তু সংজ্ঞা অনুযায়ী আমি কিন্তু লেসবিয়ান নই। আমি কখনো কোনো মেয়ের দিকে তাকিয়ে সেরকম অনুভবই করি না। বোঝাতে পারলাম? মাথা ঝাঁকালাম আমি। কয়েক ধরনের মেয়েদের দেখলে আমার সেরকম অনুভূতি হয়। আমি বুঝতে পারি যখন হয়। আমি নাওকুকে জড়িয়ে ধরে থাকলে আমার সেরকম কোনো অনুভূতি কিন্তু হয় না। গরমের সময় আমরা অ্যাপার্টমেন্টের মধ্যে রীতিমতো নগ্ন হয়ে ঘুরে বেড়াই, একসাথে স্নান করি, কখনো কখনো এক বিছানায় একসাথে ঘুমাই, কিন্তু কিচ্ছু হয় না। আমি কিচ্ছু অনুভব করি না। আমি জানি ওর সুন্দর একটা শরীর আছে, কিন্তু ওই পর্যন্তই। তবে নাওকো আর আমি একবার একটা খেলা খেলেছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম আমরা লেসবিয়ান। কাহিনীটা শুনতে চাও? হ্যাঁ, অবশ্যই শুনতে চাই। আমরা দুজন দুজনকে সবকিছু বলি। যখন আমি আমার এই কাহিনীটা, যেটা এইমাত্র তোমাকে বললাম, তাকে জানালাম, নাওকে একটা পরীক্ষা চাইলো। আমরা দুজন জামা কাপড় খুলে নগ্ন হলাম। সে আমাকে প্রলুব্ধ করার জন্য নানা চেষ্টা করলো। কাজ হয়নি, শুধু কাতুকুতু লাগছিল। আমার মনে হচ্ছিল হাসতে হাসতে মারাই যাব আমি। ভাবলে এখন আমার কাতুকুতুই পায়। ওর অবস্থা ছিল জবরজং। আমি বাজি ধরে বলতে পারি তুমি এটা শুনে খুশি হয়েছো। সত্যি বলতে হ্যাঁ। যাই হোক, এই হলো কাহিনী। আঙুল দিয়ে ভুরু চুলকাতে চুলকাতে রেইকো বলল। মেয়েটা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আমি একটা চেয়ারে বসে কিছুক্ষণের জন্য দিশা হারিয়ে ফেললাম। বুঝতে পারছিলাম না কি করব। বুকের ভেতর হৃৎপিণ্ডের বাড়ি শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার হাত পায়ের ওজন কয়েক টন বেড়ে গেছে। মুখের ভেতর মনে হচ্ছিল কোনো পোকা খেয়ে ফেলেছি বা কিছু। একদম শুকিয়ে গিয়েছিল। আমি নিজেকে টেনে বাথটাবে নিয়ে গেলাম, যদিও জানতাম না সে কোনো সময় আমার মেয়ে এসে পড়বে। আমি চাইছিলাম যে জায়গায় সে আমাকে স্পর্শ করেছে সব ধুয়ে পরিষ্কার করতে। আমি বারবার সাবান ঘষতে লাগলাম, কিন্তু সে যে স্পর্শের অনুভূতি ফেলে গেছে তার কোনোভাবেই যাইছিল না। আমি জানতাম যে এসব আমার কল্পনা মাত্র, কিন্তু জানলেও কোনো কাজ হচ্ছিল না। সে রাতে আমার স্বামী আমাকে বিছানায় চাইলো। আমার জন্য মুক্তির রাস্তা ছিল বলা যেতে পারে। আমি তাকে কিছুই জানাইনি। আমি পারিনি আসলে। আমি তাকে খালি বলেছিলাম ধীরে করতে, সবকিছু অন্য সময়ের চেয়ে একটু বেশি সময় নিয়ে করতে, আর সে তাই করেছিল। সে ক্ষুদ্র ব্যাপারগুলোতে মনোযোগ দিয়ে যত্ন সহকারে সময় নিয়ে সব করেছিল। ওই রাতে আমরা যেরকম অর্গাজম হয়েছিল আগে তা কখনো হয়নি, আমার পুরো বিবাহিত জীবনেও নয়। তোমার কি মনে হয় কেন? কারণ সেই মেয়ের আঙুলের স্পর্শ তখনও আমার শরীরে ছিল, সেই জন্যই। কি আর বলবো, খুবই বিব্রতকর, খুবই লজ্জাজনক ছিল পুরো ব্যাপারটা। দেখে আমি ঘেমে গেছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি তোমাকে এগুলো বলছি। আমার স্বামী আমাকে বিছানায় চাইলো, ওরকম অর্গাজম কখনো হয়নি। রেকর্ড হোক বাকিয়ে আবার হাসলো, কিন্তু কাজ হয়নি। 2-3 দিন পরেও তার স্পর্শ সেখানেই ছিল, আর তার শেষ কথাগুলো আমার মাথায় প্রতিধ্বনি তুলেছিল। পরের শনিবার সে আসেনি। সারাটা দিন আমার বুক ধড়ফড় করছিল যদি সে আসে। আমি কোনো কাজ করতে পারিনি, মনোযোগই বসছিল না। আর কখনো আসেনি সে অবশ্য। ও অহংকারী ছিল ঠিকই, আমার উপর ওর বিশ্বাস শেষ হয়ে গেছিল। সে তার পরের সপ্তাহেও আসেনি, তার পরের সপ্তাহেও না। 1 মাস পার হয়ে গেল। আমি ধরেই নিয়েছিলাম সময় গেলে আমি সব ভুলে যেতে পারবো, কিন্তু পারিনি। যখন ঘরে একা থাকতাম তার উপস্থিতি অনুভব করতাম, স্নায়ুতে আঘাত করত। পিয়ানো বাজাতে পারতাম না, কিন্তু চিন্তাও করতে পারতাম না। প্রথম মাস আমি একদম কোনো কাজ করতে পারিনি। তারপর একদিন বাইরে গেলে আমার মনে হলো সবকিছুতে একটা কি যেন ঠিক নেই। আশেপাশের লোকজন অদ্ভুত ভাবে আমার দিকে তাকাচ্ছিল। ওদের দৃষ্টি ছিল অন্যরকম। দেখা হলে তারা ভদ্রভাবে শুভেচ্ছা জানাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের গলার সুর অন্যরকম শোনাচ্ছিল। তাদের ব্যবহার অস্বাভাবিক লাগছিল আমার কাছে। আমার প্রতিবেশী মহিলা যে মাঝে মধ্যে আমার সাথে গল্প করতে আসতো, আমাকে এড়িয়ে চলছে আমার মনে হলো। আমি এসব নিয়ে অহেতুক দুশ্চিন্তা করতে চাইলাম না, কারণ এসব মনে হওয়া আমার অসুস্থতার প্রথম লক্ষণ। তারপর একদিন আরেকজন মহিলা যার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সে দেখা করতে আসলো। আমরা সমবয়সী ছিলাম। সে ছিল আমার মেয়ের বান্ধবীর মা।
আর ওর মেয়ে আমার মেয়ের সাথে একই কিন্ডারগার্টেনে একসময় পড়তো, তাই আমরা ভালোই ঘনিষ্ঠ ছিলাম বলা যায়। সে একদিন হাজির হয়ে বলল আমাকে নিয়ে খুব খারাপ একটা গুজব চলছে, আমি কিছু জানি কিনা। আমি বললাম আমি কিচ্ছু জানি না, কি গুজব জানতে চাইলাম। বলতে পারবো না, খুবই জঘন্য, সে বলল। কিন্তু এত কিছু যখন বলছো বাকিটা তো বলতেই হবে। তারপরেও সে অনেকক্ষণ গড়িমসি করলো, কিন্তু আমি তার থেকে বের করেই ছাড়লাম। তার আসল উদ্দেশ্য ছিল সে যা শুনেছে আমাকে তা বলা, সুতরাং একসময় না একসময় তাকে বলতেই হতো। তার ভাষ্যমতে লোকজন বলছে আমি একজন সুযোগ সন্ধানী ছুপা লেসবিয়ান, যে কিনা কিছুদিন পর পর মানসিক হাসপাতালে যায়। আর আমি নাকি আমার পিয়ানোর ছাত্রীর জামা কাপড় টান দিয়ে ছিঁড়ে ফেলেছি, খারাপ কিছু করতে চেয়েছি তার সাথে। সে বাধা দিলে এমন মারধর করেছি যে তার মুখ ফুলে গেছে। তারা এসব কাহিনী বানালেও খারাপ বিষয় যেটা সেটা হলো তারা জানতো আমি হাসপাতালে ছিলাম। আমার বান্ধবী সবাইকে বলেছিল সে আমাকে অনেক দিন থেকেই চেনে, যেরকম বলা হচ্ছে আমি মোটেও সেরম না। কিন্তু এই মেয়ের বাবা মা স্বাভাবিকভাবেই মেয়ের গল্পটাই বিশ্বাস করেছিল আর চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিল। সেই সাথে তারা আমার ব্যাপারে খোঁজ খবরও নিয়েছিল, সেই জন্য আমার মানসিক অসুস্থতার ইতিহাস তাদের অজানা নয়। আমার বান্ধবী যেরকম ভাবে কাহিনীটা শুনেছে সেটা হলো মেয়েটা ক্লাস থেকে বাসায় গেছে একদিন, সেই দিন তার মুখ ফোলা, ঠোঁট কাটা এবং রক্তাক্ত, ব্লাউজের বোতাম নেই, এমনকি তার অন্তর্বাস পর্যন্ত ছেঁড়া। বিশ্বাস করা যায় সে এসব করেছে আর কাহিনীটা বিশ্বাসযোগ্য আরো করে তোলার জন্য। তার মা তার থেকে পুরো কাহিনী টেনে বের করে, আমি পুরো দৃশ্যটা দেখতে পারছি। ব্লাউজে রক্ত ফেলেছে, বোতাম ছিঁড়েছে, ব্রায়ের ফিতে ছিঁড়েছে, চোখ লাল না হওয়া পর্যন্ত কেঁদে যাচ্ছে, চুল এলোঝেলো করেছে, মাকে এটা বস্তা মিথ্যে গল্প শোনাচ্ছে। যারা ওর গল্প বিশ্বাস করেছে তাদের আমি দোষ দিচ্ছি না, আমি নিজেও তাকে বিশ্বাস করতাম। এই পুতুলের মতো সুন্দর মেয়েটার জিহবা সাপের মতো। সে কাঁদতে কাঁদতে বাসায় আসলো, কিছু বলতে পারছে না কারণ লজ্জাজনক ব্যাপার। শেষে কোনো রকমে বলে ফেললো কি ঘটেছে। লোকজন অবশ্যই তাকেই বিশ্বাস করবে। আরো খারাপ ব্যাপার, আমার সত্যি সত্যি হাসপাতালে থাকার ইতিহাস আছে। আমি তাকে সত্যি সত্যিই থাপ্পড় মেরেছিলাম, আমাকে সে বিশ্বাস করতে যাবেই। কে বিশ্বাস করবে আমাকে? হয়তো শুধুমাত্র আমার স্বামীই আমাকে বিশ্বাস করতে পারে, আর কেউ না। পরের কিছুদিন আমি নিজে সাথে অনেক যুদ্ধ করে সব খুলে বলবো কিনা ভাবলাম। যখন বললাম সে আমাকে সত্যিই বিশ্বাস করলো, আমার স্বামী। অবশ্যই আমি তাকে সব বললাম, ওই দিন যা যা হয়েছিল, লেসবিয়ান মেয়েটা কি কি করেছে আমার সাথে, কিভাবে আমি তাকে থাপ্পড় মেরেছি। আমি শুধু তাকে বলিনি আমার অনুভূতিটা কি ছিল, আমার পক্ষে সেটা বলা সম্ভবই ছিল না। যা হোক, সে ভীষণ খেপে গেল, জোরাজুরি করতে গেল ওই মেয়েটার বাড়িতে যাবে। আমাকে বিয়ে করেছো তুমি, তুমি একজন মা, কোনোভাবেই তুমি একজন লেসবিয়ান নয়, ফাজলামির জায়গা পায় না। কিন্তু আমি তাকে যেতে দিইনি। আরো খারাপ হতো তাহলে পুরো ব্যাপারটা। আমি জানতাম এই মেয়ে ভীষণ ভাবে অসুস্থ, আমি কয়েকশো অসুস্থ মানুষ দেখেছি জীবনে। মেয়েটার ভিতরটা একদম পচে গিয়েছিল। এই সুন্দর চামড়া তুলে ফেলো, তাহলেই দেখতে পাবে ভেতরে পচা মাংস ছাড়া আর কিচ্ছু নেই। আমি জানি আমি খুব খারাপ ভাবে বলছি, কিন্তু এটা সত্যি। আমি এটাও জানতাম সাধারণ মানুষ তার সত্যিকারের দিকটা নিয়ে কখনোই কোনো দিন দেখতে পাবে না। আমাদের জেতার কোনো সুযোগই নেই। প্রথম কথা, কে বিশ্বাস করবে একজন 13 বছরের মেয়ের ফাঁদে 31 বছরের এক মহিলা পড়েছিল? আমরা যাই বলি না কেন তারা তাই বিশ্বাস করবে যা তারা বিশ্বাস করতে চায়। আমরা যত যুদ্ধ করব তারা তত আমাদের বিপদে ফেলবে আর আমাদের বিপদ বাড়বে। আমাদের সাথে একমাত্র পথ যেটা খোলা ছিল তা হলো অন্য কোথাও চলে যাওয়া। এখানে যদি আমি এরকম চাপ আর বেশি দিনে থাকি আমি হয়তো আবার অসুস্থ হয়ে পড়বো। লক্ষণ টেরও পাচ্ছিলাম। আমাদেরকে অন্য কোথাও যেতে হবে যেখানে আমি আর কাউকে চিনি না।
আমার স্বামী তখন যাওয়ার জন্য তৈরি ছিল না। সে বুঝতে পারেনি সমস্যাটা কত বড়, আর সময়টাও তখন খারাপ ছিল। সে তার চাকরিটা পছন্দ করত। আমরা নিজেদের বাসায় থিতু হতে পেরেছি। আমাদের মেয়ে তার কিন্ডারগার্টেনটায় পছন্দসই জায়গায় যায়। কিছুদিন অপেক্ষা করো প্লিজ, সে বলল। আমরা হুট করে কোথাও চলে যেতে পারি না। চাকরিটা তো পেতে হবে, বাড়িও বিক্রি করতে হবে, আরেকটা কিন্ডারগার্টেনও পেতে হবে। 2 মাস সময় লাগবে কমপক্ষে। 2 মাস অপেক্ষা করতে আমি পারবো না, তাকে বললাম। আমি একদম শেষ হয়ে যাব, বিশ্বাস করো, বানিয়ে বলছি না। আমি জানি কি চলছে, লক্ষণ স্পষ্ট তখন। কান ভো ভো করে, আজব সব শব্দ শুনতে পাই, ঘুমোতে পারছিলাম না আমি। সে প্রস্তাব করলো, তাহলে আমি আগে যাই কোথাও, সে সব ঝামেলা মিটিয়ে পরে আমার কাছে চলে আসবে। না, আমি বললাম, একা কোথাও যাব না। তুমি না থাকলে আমি একদম ভেঙে পড়বো। তোমাকে আমার প্রয়োজন, আমাকে একা ছেড়ে দিও না প্লিজ। সে আমাকে জড়িয়ে ধরে আমাকে বোঝালো, অনুরোধ করলো একটু ধৈর্য ধরতে। স্রেফ 1 মাস সময় চাইলো সে। এর মধ্যে সে সব গুছিয়ে ফেলবে। এই চাকরি ছেড়ে নতুন চাকরি নেবে, বাড়ি বিক্রি করবে, কিন্ডারগার্টেনের খোঁজ নেবে। এমনও হতে পারে অস্ট্রেলিয়া চলে যেতে পারে। 1 মাস, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার এরপর আর কিছু বলার ছিল না। আমি যদি এর বেশি জোরাজুরি করি তো ফল আরো খারাপ হবে। রেকো দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিলিং এর লাইটের দিকে বা তাকালো। 1 মাস করা আর সম্ভব হয়নি আমার পক্ষে। একদিন আমার সেরকমই হলো। ধূপ। এইবার খুবই খারাপ অবস্থা। আমি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম। চুলার গ্যাসও জ্বালানো ছিল। হুঁশ ফিরল যখন আমি হাসপাতালে। সবকিছু শেষ ততক্ষণে। কয়েক মাস লাগলো চিন্তা করার মতো শান্ত হতেই। তারপর আমার স্বামীকে বললাম আমাকে ডিভোর্স দিতে। আমি বললাম তার আর আমার মেয়ের জন্য এটাই সবচেয়ে ভালো হবে। সে বলল তার কোনো ইচ্ছে নেই আমাকে ডিভোর্স দেওয়ার। আমার নতুন করে শুরু করতে পারি আবার, সে বলল। আমরা 3জন নতুন কোথাও যেতে পারি, নতুন করে সব শুরু করতে পারি। এখন অনেক দেরি হয়ে গেছে, আমি তাকে বললাম। সবকিছু সেই দিন শেষ হয়ে গেছে যেই দিন তুমি আমাকে বলেছিলে 1 মাস অপেক্ষা করতে। তুমি যদি সত্যি নতুন করে শুরু করতে চাইতে, আমাকে সেটা বলা উচিত হয়নি তোমার। এখন আমরা যেখানেই যাই না কেন, যত দূর যাই না কেন, এই একই ঘটনা বারবার হতে থাকবে। আমি একই জিনিস বারবার চাইতে থাকবো আর তুমি কষ্ট পাবে। তা আমি আর চাই না। সুতরাং আমাদের ডিভোর্স হয়ে গেল, কিংবা বলা যায় আমি তাকে ডিভোর্স দিলাম। অবশ্য 2 বছর আগে সে আবার বিয়ে করেছে। আমি খুশি যে আমি তাকে আমাকে ছেড়ে যেতে বাধ্য করছি। সত্যি বলছি, আমি জানি আমি সারা জীবন এরকমই থাকবো। আমি চাইনি আমার সাথে আরো কাউকে টেনে নিয়ে যেতে। আমি চাইনি কাউকে জোর করে আমার সাথে থাকতে বলতে, আর সারাক্ষণ ভয়ে ভয়ে সে থাকবে, আর কখন না কখন আমি পাগল হয়ে যাই তার ভয় থাকবে। সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছে। সে একজন আদর্শ স্বামী, বিশ্বস্ত, শক্ত এবং ধৈর্যশীল, যার উপর আমি পুরোপুরি বিশ্বাস করতে পারতাম। আমাকে সুস্থ করার জন্য সে সবকিছু করেছে। আমি সুস্থ হওয়ার জন্য সবকিছু চেষ্টা করেছি, তার জন্য আর আমাদের মেয়ের জন্য। আমি বিশ্বাস করতাম আমি সুস্থ হবই। আমাদের বিবাহিত জীবনে 6 বছর আমি অত্যন্ত সুখী ছিলাম। ধূপ। যা আমরা তৈরি করেছিলাম সব গুড়িয়ে গেল। 1 সেকেন্ডের ভেতর সব কিছু নাই হয়ে গেল। সব, এই মেয়েটাই সব ধ্বংস করে ফেললো আমার জীবনের। রেইকো সিগারেটের সবগুলো অবশিষ্টাংশ তুলে টিনের ডিব্বায় এবার ফেললো। ভয়াবহ কাহিনী। আমরা অনেক কষ্ট করেছি, অনেক, একটার পর একটা ইট দিয়ে নিজেদের পৃথিবী করেছি। আর যখন ধ্বংস হলো চোখের পলকে। বোঝাই গেল সব শেষ। রেইকো উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, চলো এবার যাওয়া যাক, দেরি হয়ে গেছে। আকাশ আরো অন্ধকার বাইরে। মেঘ আর ঘন হয়ে জমেছে বেশি বেশি করে। চাঁদ পুরোপুরি তখন অদৃশ্য। এখন টের পেলাম রেইকোর মতো আমিও বাতাসে বৃষ্টির গন্ধ পাচ্ছি। সেই সাথে আমার হাতে ধরা ব্যাগের আঙুরের মিষ্টি গন্ধ। এই জন্যই আমি এই জায়গা ছেড়ে যেতে পারি না, সে বলল। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে ভয় পাই।
নতুন মানুষের সাথে দেখা করতে, নতুন অনুভূতির সাথে পরিচিত হতে ভয় পাই। বুঝতেই পারছি, আমি বললাম, কিন্তু আমার মনে হয় তুমি পারবে। রেইকো হাসলো, কিন্তু কিচ্ছু বলল না। নাওকো বই নিয়ে সোফায় বসেছিল, পা ভাঁজ করে কপালের পাশে হাত রেখে বই পড়ছিল। তার আঙুল দেখে মনে হচ্ছিল প্রত্যেকটা শব্দ মাথায় ঢোকার আগে পরীক্ষা করা হচ্ছে। বৃষ্টির ফোঁটা বাড়ির চালে পড়ে শব্দ শুরু করলো। ল্যাম্পলাইটের আলো যেন নাওকোর চারপাশে হালকা ধুলোর মতো ভাসছিল। রেইকোর সাথে অনেকক্ষণ কথা বলার পর নাওকোর যৌবন যেন নতুন ভাবে আমাকে ধাক্কা মারলো। সরি, আমাদের অনেক দেরি হয়ে গেল। রেইকো নাওকোর মাথায় হাত রেখে বলল। মজা করছো তো ঠিক মতো? হ্যাঁ, নাওকো তার দিকে তাকিয়ে বলল। অবশ্যই, রেইকো উত্তর দিল। কি কি করেছো শুনি? নাওকো আমাকে প্রশ্ন করলো। দুজন একা একা? বলার অনুমতি নেই ম্যাডাম, আমি উত্তর দিলাম। নাওকো মুখ টিপে হেসে বই নামিয়ে রাখলো। তারপর আমরা তিনজন একসাথে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আঙুর খেলাম। যখন এরকম বৃষ্টি হয়, নাওকো বলল, মনে হয় যেন দুনিয়াতে শুধু আমরাই আছি। যদি এই বৃষ্টি শেষ না হতো কখনো, তাহলে খুব ভালো হতো। আমরা তিনজন একসাথেই থাকতে পারতাম তাহলে। খুব ভালো, রেইকো বলল। আর তোমরা দুজন প্রেম করতে, আমি সম্ভবত দাসের মতো বাতাস করতাম, কিন্তু পেছনে বসে গিটারও বাজাতে পারতাম। আরে না, তোমাকেও মাঝে মধ্যে সুযোগ দিতাম। হ্যাঁ, নাওকো হাসতে হাসতে বলল। তাহলে ঠিক আছে, তাহলে আমি রাজি, রেইকো বলল। বৃষ্টি চলতে থাক। থাক বাবা, থামিস না। আর বৃষ্টি চলতেই থাকলো, সত্যিই থামলো না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালো। আমাদের আঙুর খাওয়া শেষ হলে রেইকো তার সিগারেট ফেরত গেল। বিছানায় নিচ থেকে গিটার বার করে বাজানো শুরু করলো। প্রথমে টিসফানো এবং দ্য গার্ল ফ্রম ইপানিমা, এরপর কিছু বাখারাক, তারপর কিছু লেনন আর ম্যাটাটনির গান। রেইকো আর আমি ওয়াইন খেলাম। ওয়াইন শেষ হলে আমরা ফ্লাক্সে থাকা বাকি ব্র্যান্ডিটুকু ভাগ করে খেলাম। চমৎকার সে রাতে আমরা তিনজন একসাথে বসে অন্তরঙ্গভাবে গল্প করছিলাম। আর মনে মনে নাওকোর সাথে আমি চাইলাম যেন বৃষ্টি না থামে। আমাকে আবার দেখতে আসবে তো? নাওকো আমাকে বলল। অবশ্যই আসবো, বললাম তাকে। আর চিঠি লিখবে তো? প্রতি সপ্তাহে লিখবো। আমার জন্য কয়েক লাইন লিখো কিন্তু, রেইকো বলল। ঠিক আছে, খুশি মনেই লিখবো। 11টা বাজলে আগের রাতের মতো রেইকো সোফা খুলে আমার জন্য বিছানা বানালো। আমরা শুভ রাত্রি জানিয়ে আলো নিভিয়ে বিছানায় ঘুমাতে গেলাম। ঘুম আসছিল না। আমি দ্য ম্যাগাজিন মাউন্টেন আর ফ্ল্যাশ লাইট বের করে বসলাম পড়ার জন্য। গত রাতের মতো নয়, নাওকো সাধারণ নাওকোর মতোই এলো। দ্রুত এসে আমার কানে কানে বলল, জানি না কেন ঘুম আসছে না। আমারও, বললাম তাকে। বই রেখে ফ্ল্যাশ লাইট নিভিয়ে দিলাম। ওকে বুকে জড়িয়ে চুমু খেলাম। অন্ধকার আর বৃষ্টির শব্দ আমাদের ঘিরে থাকলো। রেইকো কি ভাবছে? চিন্তা করো না, সে গভীর ঘুমে। সে যখন ঘুমায় মরার মতো ঘুমায়। তারপর নাওকো বলল, তুমি সত্যি আমাকে দেখতে আসবে? কোনো সন্দেহ নেই তাতে। আমি তোমার জন্য কিছু করতে পারবো। তারপরে আমি অন্ধকারে মাথা ঝাঁকালাম। আমার বুকে ওর ভরা স্তনের চাপ টের পাচ্ছিলাম। ওর গাউনের ওপর দিয়ে হাত বুলিয়ে ওর দেহের ভাঁজ বুঝতে পারছিলাম। কাঁধ থেকে নিতম্ব পর্যন্ত আমি বারবার হাত বোলালাম। ভাঁজ আর দেহের কোমলতা আমার মাথায় গেঁথে নিচ্ছিলাম। এরপর কিছুক্ষণ শান্তভাবে মিশে থাকে। নাওকো আমার কপালে চুপু খেয়ে বিছানা থেকে নেমে গেল। অন্ধকারে ও ধূসর নীল গাউন যেন জলেতে মাছের মতন ঝিলিক দিল। গুড বাই, আস্তে করে বলল সে। বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালেও বৃষ্টি হচ্ছিল। গত রাতের মতন মুষলধারে বৃষ্টি নয়, হালকা ঝিরঝিরে অদৃশ্য পায় বৃষ্টি। বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম পাতা থেকে পড়া জলের শব্দ আর মাটিতে জলের ছিটকে ওঠা দেখে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন জানলার বাইরে কুয়াশার মতন হয়েছিল,
কিন্তু সূর্য উঠতেই বাতাস এসে কুয়াশা সরিয়ে নিয়ে গেল। আশেপাশের গাছপালা আর পাহাড়ের চেহারা তখন দেখা গেল। আগের দিনের মতন আমরা তিনজন নাস্তা করে বার্ড হাউসে গেলাম। নাওকো আর রেইকো টুপিওয়ালা হলুদ ভিনাইল রেইনকোট পরলো। আমি একটা সোয়েটার আর ওয়াটারপ্রুফ উইন্ড ব্রেডার পরলাম। বাইরের বাতাস ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে হয়েছিল। পাখিগুলো মনে হলো বৃষ্টি থেকে দূরে সরে থাকতে চাইছে। সব একসাথে খাঁচার পেছনে জড়ো হয়েছিল। বৃষ্টি হলে এখানে ঠান্ডা পড়ে, তাই না? রেইকোকে বললাম। এখন প্রতিবার বৃষ্টির সাথে ঠান্ডা বাড়তে থাকবে যতদিন না বরফ পড়া শুরু হয়, সে বলল। জাপান সাগরের থেকে আসা মেঘ এদিক দিয়ে যাওয়ার সময় কয়েক টন তুষার ফেলবে। শীতের সময় পাখিগুলোকে নিয়ে কি করো? ভেতরে নিয়ে যাওয়া হয়। আর কি করব? বসন্তে বরফ ফুঁড়ে বের করব, তারপর গরম করে বলবো সবাই তৈরি হও। আমি তাদের খাঁচার বাড়ি দিলাম আর টিয়া পাখি ডানা ঝাপটিয়ে চেঁচিয়ে উঠলো, এই মাথা মোটা পাগল কোথাকার। আমি চাই ওইটা জমে যাক। নাওকো হতাশ দৃষ্টি নিয়ে বলল টিয়া পাখিটার দিকে। আমার সত্যি মনে হয় পাগল হয়ে যাব যদি প্রতি সকালে এর গালাগালি শুনতে হয়। পাখির খাঁচা পরিষ্কারের পর আমরা অ্যাপার্টমেন্টে ফিরে গেলাম। আমি আমার জিনিসপত্র গোছাতে লাগলাম। মেয়েরা তাদের খামারের জিনিসপত্র নিয়ে প্রস্তুত। আমরা একসাথে বিল্ডিং থেকে বের হলাম আর টেনিস কোর্টের কাছে গিয়ে আলাদা হলাম। তারা ডানে গেল আর আমি গেলাম সোজা। একে অপরকে বিদায় জানালাম আর আমি কথা দিলাম আবার আসবো। নাওকো ছোট হাসি দিল। মেইন গেটের দিকে যেতে আমাকে অনেক লোকজনের সাথে দেখা করতে হলো। সবাই একই রকম হলুদ রেইনকোট পরা। বৃষ্টিতে হলুদ পরিষ্কার ভাবে ফুটে উঠেছিল। মাটির রং কালো, পাইনের ডাল উজ্জ্বল সবুজ, আর হলুদে মোড়ানো মানুষগুলো ঘুরে বেড়াচ্ছিল যেন বিশেষ রকমের এক আত্মা। শুধু বৃষ্টির সকালেই দেখা পাওয়া যায় এই আত্মাদের। তারা চুপচাপ সাথে যন্ত্রপাতি, বালতি আর বস্তা হাতে নিয়ে মাটির ওপর ভেসে চলেছে। দারোয়ান আমার নাম রেখেছে, নামটা মনে রেখেছে। আমরা বেরিয়ে যেতেই গেস্ট লিস্টটায় চিহ্ন দিল। দেখতে পাচ্ছি তুমি টোকিও থেকে এসেছো, বুড়ো লোকটা বলল। আমি ওখানে একবার গেছিলাম, স্রেফ একবার। ওখানে ভালো পর্ক পাওয়া যায়। তাই নাকি? কি উত্তর দেব বুঝতে না পেরে আমি পাল্টা প্রশ্ন করলাম। টোকিওর বেশিরভাগ খাবারই আমার ভালো লাগেনি, কিন্তু পর্ক অনেক দারুণ ছিল। আমার মনে হয় তারা কোনো বিশেষভাবে শুকরগুলোকে বড় করে, তাই না? আমি বললাম, আমি জানি না, এই প্রথম আমি এরকম কিছু শুনলাম। কবেকার কথা এটা? আপনি কখন টোকিও গেছিলেন? ও দাঁড়াও, মনে করি। সে মাথা চুলকিয়ে বলল, মাননীয়া রাজপুত্রের যখন বিয়ে হয় তখন ছিল। আমার ছেলে তখন টোকিওতে ছিল। আমাকে বলেছিল এই জায়গায় একবার হলেও দেখা উচিত। ওই সময় মনে হয় 1959। ও তাহলে হয়তো ওই সময় টোকিওয় পর্ক ভালো ছিল, আমি বললাম। আর এখন কেমন? আমি নিশ্চিত নই, আমি বললাম। কিন্তু আমি এ ব্যাপারে কখনো বিশেষ কিছু শুনিও নি। সে মনে হলো একটু আহত হলো। কথা চালিয়ে যাওয়ার সব ইশারা দিল সে, কিন্তু আমি তাকে আমাকে বাস ধরতে হবে এই বলে হাঁটা দিলাম। রাস্তার উপর কিছু কুয়াশা ভেসেছিল, কিন্তু বাতাস সেগুলোকে ভাসিয়ে কাছের পর্বতের দিকে নিয়ে গেল। আমি কিছু দূর হেঁটে বারবার থেমে পেছনে তাকাচ্ছিলাম আর কারণ ছাড়াই দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলাম। আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো গ্রহে এসেছি, যেখানে মাধ্যাকর্ষণ ভিন্ন। আমার অবশ্যই মন খারাপ করে নিজেকে মনে করিয়ে দিলাম যে আমি এখন বাইরের দুনিয়ায় চলে এসেছি। 4:30 ডর্মে ফিরেই জামা কাপড় বদলে আবার বেরিয়ে পড়লাম সময় মতো সিনজুকির রেকর্ড শপে পৌঁছানোর জন্য। সেখানে 6টা থেকে 10:30 কিছু রেকর্ড বিক্রি করলাম। কিন্তু সে বসে বসে বাইরের বিচিত্র ধরনের মানুষই বেশি দেখলাম। অনেকগুলো পরিবার ছিল আর প্রেমিক প্রেমিকা। তারপর এলো মাতাল আর মস্তান ধরনের লোকজন, ছোট স্কার্ট পরা সুন্দর মেয়েরা আর দাড়িওয়ালা হিপ্পিরা, বার হোস্টেল আর কিছু মানুষ যাদের দেখে কিছুই বোঝা যায় না। যখনই আমি কোনো
হার্ড রক বাজাই, হিপ্পি আর রাস্তার বাচ্চাগুলো বাইরে জড়ো হয়ে নাচতে শুরু করে। তারপর পেইন্ট থিনার শুকে নেশা করে কিংবা কোনো কিছু না করে চুপচাপ রাস্তায় বসে থাকে। তারপর যদি আমি টনি ব্যানেট বাজাই, সাথে সাথে তারা উধাও হয়ে যায়। আমার পাশের দোকানে ঘুমু ঘুমু চোখের এক মধ্যবয়স্ক লোক সেক্স টয় বিক্রি করে। আমি কখনো ভাবিনি এসব জিনিস কেউ কেনে, কিন্তু লোকটার ব্যবসা মনে হয় বেশ ভালোই চলে। গলির মাথায় এক মাতাল ছাত্রকে দেখলাম বমি করতে, আর এক মাথায় একটা গেম সেন্টার। কাছের এক হোটেলের বাবুর্চিকে দেখলাম বিরতির সময় টাকা বাজি ধরে বিঙ্গো খেলতে। আজকের রাতে বন্ধ এমন এক দোকানের নিচে দেখলাম এক গম্ভীর মুখ ভাসমান লোক শুয়ে আছে, নড়ছে না। মোড়া গোলাপি রঙের লিপস্টিক দেয়া এক মেয়ে, যে কিনা জুনিয়র হাই স্কুলের বয়সের বেশি হবে না, এসে আমাকে বলল আমি রোলিং স্টোনসের জাম্পিং জ্যাক ফ্ল্যাশ বাজাতে পারবো কিনা। আমি ডিস্কটা খুঁজে বের করে তার জন্য বাজালাম। সে তালের সাথে কোমর দুলিয়ে দোকানের মধ্যেই নাচতে থাকে, আর তারপর আমার কাছে এসে একটা সিগারেট চায়। আমি তাকে ম্যানেজারের সিগারেট দিলাম। তৃপ্তির সাথে ধোয়া ছেড়ে কোনো ধন্যবাদ পর্যন্ত না দিয়ে দোকান থেকে বেরিয়ে গেল সে। প্রতি মিনিট 15 পর আমি হয় অ্যাম্বুলেন্স, না হয় পুলিশের গাড়ির সাইরেন শুনতে পেলাম। স্যুটটাই পরা 3 মাতাল চাকুরিজীবী হাঁটতে হাঁটতে আসলো। টেলিফোন বুথে থাকা এক লম্বা চুলের সুন্দরীকে চিৎকার করে বলছিল, কে দারুণ বডি, আর হাসতে হাসতে পড়ে যাচ্ছিল। হেভি ফিগার। যতই এসব দেখলাম ততই আমার মাথা গুলিয়ে যেতে লাগলো। অবাক হয়ে ভাবলাম এসব কি হচ্ছে, এসবের মানে কি? ম্যানেজার ডিনার শেষ করে এসে আমাকে বলল, জানো ওয়াতানাবে কি হয়েছে? গত রাতের আগের রাতে আমি শেষ পর্যন্ত বুটিকের ওই মালটাকে লাগাতে পেরেছি। পাশের একটা বুটিক শপে কাজ করা এক মেয়ের ওপর ওর নজর ছিল অনেক দিন থেকেই। প্রায় সে দোকান থেকে রেকর্ড নিয়ে মেয়েটাকে উপহার দিত। ভালোই তো, আমি কোনো আগ্রহ দেখালাম না, কিন্তু সে আমাকে তার কাহিনীর প্রত্যেকটা খুঁটির নাটি না বলে ছাড়লো না। তুমি যদি কোনো মালকে লাগাতে চাও, তোমাকে যা করতে হবে আমার থেকে শিখে নাও। তৃপ্তির সুরে সে আমাকে বলতে লাগলো, প্রথমে তাকে কিছু উপহার দাও, তারপর তাকে মদ গিলিয়ে মাতাল করো। ভালো মতো মাতাল হলেই করতে হবে। তারপর বিছানায় নিয়ে যা ইচ্ছে করো, একদম সোজা, বুঝতে পারছো তো? জোট পাকিয়ে যাওয়া মাথা নিয়ে আমি কাউন্টার ট্রেনে উঠে কোনো রকমে ডর্মে ফিরতে পারলাম। পর্দা নামিয়ে দিয়ে লাইট নিভিয়ে দিয়ে আমি টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছিল যেন নাউকো যে কোনো মুহূর্তে হামাগুড়ি দিয়ে আমার কাছে চলে আসবে। চোখ বন্ধ করে আমি অনুভব করতে পারছিলাম তার বুক, শুনতে পাচ্ছিলাম তার কানে ফিসফিসানি, আর অনুভব করছিলাম আমার হাতের ভেতরের ওর শরীরের ভাঁজগুলো। অন্ধকারে আমি ফিরে গিয়েছিলাম ওর সেই ছোট্ট দুনিয়ায়। ঘাস ভূমির গন্ধ নাকে আসছিল, সেই সাথে রাতে বৃষ্টির শব্দ। আমি তার সেই শরীরের কথা চিন্তা করলাম, চাঁদের আলোয় যেরকম আমি দেখেছিলাম, আর বার্ড হাউস পরিষ্কার করার দৃশ্য, হলুদ রেনকোট পরে সবজির পরিচর্যা করার দৃশ্য। উত্তেজিত অবস্থায় আমি নাউকোর কথা বেয়ে বেয়ে মাস্টার বেড করলাম। এতে আমার মাথা অনেক পরিষ্কার হলো, কিন্তু ঘুমের কোনো কাজ দিল না। আমি খুব কাহিল ছিলাম, ঘুমের জন্য মরে যাচ্ছিলাম, কিন্তু ঘুম কোনোভাবেই আসতে রাজি হলো না। বিছানা থেকে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। পতাকা না থাকায় মনে হচ্ছিল বিশাল এক সাদা হাড্ডি অন্ধকার আকাশের দিকে উঠে গেছে। কি করছে নাউকো এখন? আমি ভাবলাম অবশ্যই ঘুমিয়ে পড়ার কথা। নিজের অদ্ভুত ছোট্ট পৃথিবীর অন্ধকারে গভীর ঘুমে সে আচ্ছন্ন। আমি আশা করলাম ঘুমের মধ্যে ওর যেন কোনো দুঃস্বপ্ন দেখতে না হয়। পরের দিন বৃহস্পতিবার সকালে শারীরিক শিক্ষা ক্লাসে আমি 50 মিটার পুলে কয়েকবার সাঁতরালাম।
কঠিন ব্যায়াম আমার মাথা পরিষ্কার করলো আর খাওয়ার রুচিও ফিরে আসলো। কাছাকাছি একটা খাওয়ার জায়গা থেকে পেট পুড়ে খেয়ে আমি লিটারেচার ডিপার্টমেন্টের লাইব্রেরির দিকে যাচ্ছিলাম, তখনই মিদোরি কোবায়াসির সাথে দেখা হয়ে গেল। তার সাথে চশমা পরা একটা মেয়ে ছিল, কিন্তু যখন আমাকে দেখলো একা আমার দিকে এগিয়ে আসলো সে। কোথায় যাচ্ছো? লিটারেচার লাইব্রেরিতে, বললাম তাকে। ওইটা বাদ দিয়ে আমার সাথে লাঞ্চ করতে চলো তো। আমি তো এইমাত্র খেয়ে আসলাম, তো কি হয়েছে, আবার খাবে? আমরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসলাম। সে 1 প্লেট কারি নিল আর 1 প্লেট কফি। ওর পরনে লম্বা হাতার সাদা শার্ট, উপরে মাছ আঁকা হলদে উলের ভেস্ট, চিকেন গোল্ড নেকলেস আর একটা ডিজাইন ঘড়ি। ওর মনে হলো কারি খেতে খুব ভালো লাগছে। অবশ্যই 3 গ্লাস জল খেতে হলো তার সাথে। কই ছিলে তুমি? মিদোরি জিজ্ঞাসা করলো। কতবার তোমাকে ফোন করেছি, আমি তো ভুলেও গিয়েছি। জরুরি কিছু বলার জন্য খুঁজছিলে? না, জরুরি কিছু না, এমনি ফোন করেছিলাম তোমায়। আচ্ছা, কি আচ্ছা? কিছু না, এমনি বললাম। আমি বললাম, আর কখনো আগুন টাগুন লাগেনি তো? সেদিন অনেক মজা হয়েছিল না? খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, ধোঁয়া বেশি হয়েছিল খালি। মিদোরি আবার গ্লাস জল খেয়ে জোরে নিঃশ্বাস নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার মুখের দিকে। এই, তোমার হয়েছে কি? প্রশ্ন করলো সে। তোমাকে কেমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে দূরে তাকিয়ে আছো। আমি ঠিকই আছি, বললাম তাকে। ট্রিপে গিয়েছিলাম, এখনো কাহিল লাগছে, এই আর কি। তোমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখে এসেছো, তাই নাকি? বিকেলে তোমার কোন ক্লাস আছে? জার্মান আর ধর্ম। ফাঁকি দিতে পারবে? জার্মান পারবো না, পরীক্ষা আছে আজকে। শেষ কখন? 2টোয়। ঠিক আছে, এরপর আমার সাথে চলো, শহরে গিয়ে ড্রিঙ্ক করা যাক। দুপুর 2টায় ড্রিঙ্ক? কেন, সমস্যা কি? ফর আ চেঞ্জ। তোমাকে ভূতের মতন লাগছে, চলো আমার সাথে ড্রিঙ্কস করি একটু, যাতে আনা যাক তোমাকে। ঠিক আছে, যাব না হয়, আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম। 2টার লিটারেচার বিল্ডিং এ দেখা হবে তাহলে আমাদের। জার্মান ক্লাসের পরে আমরা কিনজুকুর বাসে উঠে ডাগ নামের একটা আন্ডারগ্রাউন্ড বারে গেলাম, কিনোকুনিয়া বুক স্টোরের পেছনে। আমরা ভোদকা আর টনিক দিয়ে শুরু করলাম। আমি এখানে মাঝে মধ্যেই আসি, তারা এখানে দুপুর ড্রিঙ্ক দিতে কোনো সমস্যাই করে না। তুমি কি প্রায় দুপুরে ড্রিঙ্কস করো? মাঝে মধ্যে, মিদুরি বলল। আমার কিছু ছোট ছোট সমস্যা আছে। আমি বললাম, কিরকম? এই ধরো পরিবার, বয়ফ্রেন্ড, অনিয়মিত পিরিয়ড, এইসব। তাহলে আরেকটা ড্রিঙ্ক নাও। নেবই তো। আমি ওয়েটারের দিকে হাত নাড়িয়ে আরো 2টো ভডকা আর টনিক অর্ডার দিলাম। মনে আছে তুমি সেই রবিবারে এসেছিলে, আমাকে চুমু খেয়েছিলে? মিদোরি বলল। আমি এ নিয়েই ভাবছিলাম। ভালো ছিল সত্যি, খুব ভালো। ভালো হলেই ভালো, ভালো হলেই ভালো, আমাকে ভেঙালো সে। তোমার কথা বলার ভঙ্গিটা অদ্ভুত। তাই নাকি? যা হোক, আমি ভাবছিলাম সেই দিন কত ভালো হতো যদি সেদিন আমরা জীবনের প্রথম চুমু হতো। আমার জীবনই ঘুরে যেত। আমি সত্যি সত্যি চাই এই চুমুটাই আমার জীবনের প্রথম চুমু করতে, তাহলে বাকি জীবন আমি সেটা ভেবে পার করতে পারতাম। যেমন, না জানি ওই ওয়াতানাবে ছেলেটার কি খবর, আমাকে যে লন্ড্রিতে ডেকে বসে প্রথম চুমু খেয়েছিল, তার বয়স এখন কত হবে? 58? ভালো হতো না বলো? অবশ্যই ভালো হতো। আমি একটা পেস্তা বাদাম ভাঙতে ভাঙতে বললাম। এই তোমার সমস্যা কি বলতো? এরকম উল্টো পাল্টা অদ্ভুত মতন আছো কেন আজকে? ঠিক মতো উত্তর দিতে পারছো না নাকি? আমি মনে হয় এখনো দুনিয়ার সাথে মেলাতে পারিনি জানো। কিছুক্ষণ ভেবে বললাম, আমি জানি না, আমার মনে হচ্ছে এটা আসল দুনিয়াই নয়। এখানকার মানুষ, দৃশ্য, কোনোটাই কেন জানি আমার উপর আসল মনেই হচ্ছে না। মিদোরি বারে এক কনুইয়ের ওপর ভর দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, জিম মরিসনের গানে এরকম কিছু একটা ছিল, আমি মোটামুটি নিশ্চিত। পিপল অ্যান্ড স্ট্রেঞ্জ হোয়েন ইউ আর আ স্ট্রেঞ্জার। শান্তি, মিদোরি বলল। শান্তি? আমিও বললাম।
তোমার আসলে আমার সাথে উরুগুয়েই যাওয়া উচিত, মিদরি বলল। গার্লফ্রেন্ড, পরিবার, রবিবার, স্কুল সব ফেলে। প্রস্তাবটা খারাপ না, আমি হাসতে হাসতে বললাম। তোমার কি মনে হয় না এরকম হলে ভালো হতো? সবার থেকে, সবকিছু থেকে বিদায় নিয়ে এমন কোথাও পালিয়ে যাওয়া যেখানে সবাই অপরিচিত, কেউ কাউকে চেনে না। আমার মাঝে মাঝেই না এরকম করতে ইচ্ছে করে। ধরো তুমি আমাকে ধরে এরকম দূরে কোথাও নিয়ে গেলে, আমি তোমার জন্য এক গাদা কিছু বাচ্চা পয়দা করলাম, তারপর সুখে শান্তিতে বাস করতে থাকলাম, মেঝেতে গড়াগড়ি দিতে থাকলাম। আমি হাসতে হাসতে আবার তৃতীয় ভোটকা আর টনিকটা শেষ করলাম। আমার মনে হয় তুমি বিচ্ছু মার্কা এক গাদা বাচ্চা কাচ্চার জন্য এখানে তৈরি নও। না না, আমি খুবই উৎসাহী। হ্যাঁ গো, বললাম তাকে। আমি জানতে চাই তারা দেখতে কেমন হবে। কোনো ব্যাপার না, তোমাকে চাইতে হবে না, মিদরি বাদাম খেতে খেতে বলল। আমাকে দেখো, দুপুরে বসে ড্রিঙ্ক করছি, আর যা মাথায় আসছে বলে ফেলছি। সব ফেলে কোথাও পালিয়ে যাব, উরুগুয়ে যাওয়ার কোনো মানে আছে? ওখানে শুধু গাধার গোবর। হয়তো সেটাই ঠিক, সব জায়গায় গাধার গোবর। বিষ্ঠা, এখানে বিষ্ঠা, সেখানে বিষ্ঠা, পুরো পৃথিবীটাই গাধার বিষ্ঠা। এই আমি এটা ভাঙতে পারছি না, তুমি নাও এটা। মিদরি আমাকে একটা খোসা সহ বাদাম দিল। আমি কিছুক্ষণ যুদ্ধ করে ওটা ফাটালাম। কিন্তু যা হোক, গত রবিবার অনেক নিশ্চিন্তেই কেটেছে। তোমার সাথে লন্ড্রির ছাদে গেলাম, আগুন দেখলাম, গান গাইলাম। আমি জানি না শেষ কবে এরকম নিশ্চিন্তে কাটিয়েছি। লোকজন সব সময় আমার উপর কিছু না কিছু চাপিয়ে দিতে চায়। যখনই আমাকে চোখে পড়ে আমার কিছু করা উচিত তা নিয়ে বক্তৃতা দিতে থাকে। তুমি অন্তত আমার উপর কিছু চাপিয়ে দাও না। চাপিয়ে দেওয়ার মতো ভালো করে তোমাকে চিনি না আমি। তার মানে বলতে চাও আমাকে ভালো করে চিনলে অন্যদের মতো তুমিও আমার উপর সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে? সম্ভাবনা আছে, আমি বললাম। এই দুনিয়াতে লোকজন এভাবেই বাস করে। সবাই করে না, কারোর উপরে কিছু না কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা তো করেই। তুমি এরকম করবে না, আমি এক্ষুনি বলতে পারি। চাপিয়ে দেওয়ার ব্যাপার স্যাপারে আমি একজন বিশেষজ্ঞ, তুমি ওই ধরনের নয়। সেই জন্য নই তোমার সাথে আমি নিশ্চিন্তে কথা বলতে পারি। তোমার কোনো ধারণা আছে এই দুনিয়ায় কত মানুষ আছে যারা অন্যের ওপর কিছু চাপিয়ে দিতে আর নিজের ওপর অন্যের চাপ নিতে পছন্দ করে? হাজার হাজার মানুষ। আর তারা এ নিয়ে হইচইও করে। যেমন আমি ওকে জোর করেছি কাজটা করতে, তুমি জোরাজুরি করেছো, এরকম তাদের পছন্দ। কিন্তু আমার এরকম পছন্দ নয়। আমি করি কারণ আমাকে করতে হয়। তুমি কিরকম অন্যদের উপর জোর খাটাও, আর লোকজনই বা তোমাকে কি নিয়ে চাপ দেয়? মিদরি তার মুখে এক টুকরো বরফ নিয়ে কিছুক্ষণ চুষলো। তুমি কি আমার সম্পর্কে জানতে আগ্রহী? জানতে চাইল সে। হ্যাঁ, বলা যেতে পারে। আচ্ছা দেখো, আমি মাত্র কয়েকটা জিনিস তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি আমার সম্পর্কে জানতে আগ্রহী? কিরকম উত্তর দিলে এটা? হ্যাঁ মিদরি, তোমার সম্পর্কে আমি ভালো মতো জানতে আগ্রহী, বললাম তাকে। সত্যি? হ্যাঁ সত্যি। যদি এমন হয় যে জানার পর তোমার চোখ সরিয়ে নিতে হয় আমার থেকে? তুমি এতটাই খারাপ? একদিক দিয়ে বলতে গেলে হ্যাঁ, মিদরি ভুরু কুচকে বলল। আমার আরেকটা ড্রিঙ্কস লাগবে। আমি ওয়েটারকে ডেকে ড্রিঙ্কের অর্ডার দিলাম। ততক্ষণ মিদরির বারে কোনোই রেখে গালে হাত দিয়ে বসে থাকলো। আমি চুপচাপ থেলানিয়াস মঙ্কের হালিসাকল রোজ শুনতে থাকলাম। আরো 5-6 জন কাস্টমার ছিল, কিন্তু আমরাই একমাত্র যারা মদ খাচ্ছিলাম। কফির ভারী গন্ধ ভেতরে অন্তরঙ্গ পরিবেশের সৃষ্টি করেছিল। তুমি কি রবিবার ফ্রি আছো? মিদরি জানতে চাইলো। আমার মনে হয় তোমাকে আগেও বলেছি আমি সব সময় রবিবার ফ্রি থাকি, খালি 6টার পর কাজে যেতে হয়। ঠিক আছে, তাহলে এই রবিবার তুমি আমার সাথে বেড়াতে পারবে। অবশ্যই, আমি তোমাকে রবিবার সকালে ডর্ম থেকে তুলে নেব, যদিও সঠিক সময় বলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি,
তোমার কোনো ধারণা আছে আমি এই মুহূর্তে কি করতে চাই? বলতে পারছি। প্রথমত, আমি একটা বিশাল নরম এবং তুলতুলে বিছানায় শুতে চাই। সব রকম আরামের ব্যবস্থা থাকবে। প্রচুর মদ খেয়ে মাতাল হব। আর কোনো গাধার গোবর আশেপাশে চাই না। চাই তুমি আমার পাশে শুয়ে থাকবে। তারপর ধীরে ধীরে তুমি আমার কাপড় খুলতে থাকবে, খুবই কোমল ভাবে। ধরো একজন মা যেভাবে বাচ্চার জামা খোলে ঠিক সেইভাবে। হুম। আমি চুপচাপ পড়ে থাকবো আর আরাম করব। তারপর হঠাৎ মনে হবে, কি হচ্ছে এসব? চিৎকার করে তোমাকে বলবো, থামো, ওয়াতানাবে, বন্ধ করো এসব। আরো বলবো, আমি সত্যি তোমাকে পছন্দ করি ওয়াতানাবে, কিন্তু আমরা আরেকজনের সাথে এই সম্পর্কে আছি। এসব আমরা করতে পারবো না। এসব ব্যাপারে আমি খুবই অনমনীয়। বিশ্বাস করো আর নাই করো। সো প্লিজ থামো। কিন্তু তুমি থামবে না। হ্যাঁ, কিন্তু আসলেই আমি থামবো, বললাম তাকে। হ্যাঁ, আমি জানি সেটা। এটা স্রেফ আমার একটা ফ্যান্টাসি, মিদুরি বলল। তারপর তুমি আমার বিশেষ জিনিস বের করে আমাকে দেখাবে, সোজা খাড়া করে। আমি সাথে সাথে চোখ ঢাকলাম। ইসছি, অবশ্য সেকেন্ডের কম সময়ের জন্য হলেও দেখে ফেলেছিলাম। আমি বললাম, থামো, এসব করো না। এত বড় আর শক্ত জিনিস আমি চাই না। আমার জিনিস মোটেও বড় না, সাধারণ সাইজের ব্যাপার না, এটা আমার ফ্যান্টাসি। তারপর তুমি মুখ ভোঁতা করে থাকবে। আমার তোমার জন্য খারাপ লাগবে। তোমার মন ভালো করার চেষ্টা করব আমি। ওলে বাবুটারে, এরাম বলে। তুমি বলতে চাইছো তুমি এসব করতে চাও এখন? হ্যাঁ, ঠিক তাই। হে ভগবান! 5 পাউন্ড মদকা আর টনিকের পর আমরা বার থেকে বের হলাম। আমি বিল দেওয়ার চেষ্টা করলে মিদরি আমার হাতে বাড়ি দিয়ে নিজের ব্যাগ থেকে নতুন চকচকে 10,000 ইয়েনের নোটটা বের করলো। ইটস ওকে, বলল সে। মাত্র বেতন পেয়েছি, আর আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই তুমি যদি কার্ড বহনকারী ফ্যাসিস্ট হও আর কোনো মেয়ে তোমাকে ড্রিঙ্কস কিনে দিক তা না চাও, তাহলে অন্য ব্যাপার। না না, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমি তোমাকে বিশেষ জিনিসটা ঢোকাতেও দিইনি, কারণ সেটা অনেক বড় আর শক্ত। আমি বললাম। ঠিক, মিদরি বলল, কারণ সে অনেক বড় আর শক্ত। মিদরি খানিকটা মাতাল। সিঁড়িতে এক ধাপ ভুল করলো, আর একটু হলেই আমরা সিঁড়িতে গড়িয়ে পড়তাম। সে ঘন মেঘ আকাশ কালো করে রেখেছিল, সেই মেঘ আর নেই। কিন্তু বিকেলের মৃদু আলো শহরের রাস্তার উপর ছড়িয়ে আছে। আমি আর মিদরি রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলাম। মিদরি বলল সে একটা গাছে চড়তে চায়। দুর্ভাগ্যজনক যে সিনজুকুতে চড়ার মতো কোনো গাছ নেই, আর সিনজুকু এম্পোরিয়াল গার্ডেনও তখন বন্ধ ছিল। খুব খারাপ, মিদরি বলল। আমি না গাছে চড়তে খুব ভালোবাসি। আমরা হাঁটতে থাকলাম আর উইন্ডো শপিং করলাম। আস্তে আস্তে রাস্তার দৃশ্য আমার কাছে আগের চেয়ে আসল স্বাভাবিক এবার মনে হতে লাগলো। আমি খুশি যে তোমার সাথে বের হয়েছিলাম, বললাম তাকে। আমার মনে হয় এখন এই দুনিয়ার সাথে আমি আরেকটু মানিয়ে নিতে পারছি। মিদরি একটু থেমে আমার দিকে তাকালো। সত্যি কথা, বলল সে। তোমার দৃষ্টি এবার আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে। দেখলে আমার সাথে ঘোরাঘুরি তোমার জন্য কত ভালো। তাতে কোনো সন্দেহ নেই আমার, বললাম তাকে। 5:30টায় মিদরি বলল তাকে বাড়ি যেতে হবে, ডিনার রান্না করতে হবে। আমি বললাম, আমি তাহলে বাস নিয়ে ডর্মে চলে যাই। জানো এখন আমার কি ইচ্ছে হচ্ছে? মিদরি যাওয়ার আগে আমাকে বলল। আমার কোনো ধারণাই নেই তুমি কি ভাবছো, আমি বললাম। আমি চাই তোমাকে আমাকে এখন জলদস্যুরা ধরে নিয়ে যাক। তারা আমাদেরকে নগ্ন করে মুখোমুখি দড়ি দিয়ে একসাথে আরেকজনকে বেঁধে ফেলবে। এরকম কিছু তারা কেন করবে? কারণ জলদস্যুরা পারভার্ট হয়, সে বলল। এখানে আসলে তুমি একমাত্র পারভার্ট, আমি বললাম। তারপর তারা আমাদেরকে আটকে রাখবে আর বলবে 1 ঘন্টা পর তোমাদের সাগরে ফেলে দেওয়া হবে। ততক্ষণে তোমরা ভালো সময় কাটাও। তারপর তারপর আমরা 1 ঘন্টা ভালো সময় কাটানোর চেষ্টা করব। একজন আরেকজনের উপর মোচড়া মুচড়ি করতে করতে মেঝেতে গড়াগড়ি দিতে। আর এসব এখন তোমার করতে ইচ্ছে করছে, তাই তো? একদমই তাই। হে ভগবান, আমি মাথা নাড়তে নাড়তে বললাম।
মিদুরি আমাকে রবিবার সকাল 9:30টায় নিতে এলো। আমি তখন মাত্র উঠেছি, মুখও ধুইনি। কেউ একজন আমার দরজায় ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, এই ওয়াতানাবে, তোমার কাছে একটা মেয়ে এসেছে। আমি নিচে নেমে লবিতে গিয়ে দেখি সেখানে একদম ছোট্ট জিন্স স্কার্ট পরে পা ভাঁজ করে বসে মিদুরি হাই তুলছে। নাস্তা করতে যাওয়া প্রতিটি ছেলে সেদিকে তাকিয়ে আছে। সময় তাদের গতি ধীর হয়ে যাচ্ছে, আর লম্বা সরু পায়ের দিকে তারা তাকিয়ে আছে। পাগুলো সত্যিই চমৎকার। আমি কি বেশি আগে চলে আসলাম? জিজ্ঞাসা করলো সে। বাজি ধরে বলতে পারি তুমি মাত্র ঘুম থেকে উঠেছো। আমাকে 15 মিনিট সময় দিতে পারবে? মুখ ধুয়ে শেভ করে আসি। হ্যাঁ, অপেক্ষা করতে সমস্যা নেই, কিন্তু সব লোকজন আমার পায়ের দিকে এমন ভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, এরকম ছোট স্কার্ট পরে ছেলেদের ডর্মে এসে আর কি আশা করো? তারা তো তাকাবেই তোমার দিকে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আমি আজকে কিউট একটা অন্তর্বাস পরেছি, একদম গোলাপি লেইজের। আরো খারাপ করেছো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম আমি। আমার রুমে গিয়ে যত দ্রুত সম্ভব মুখ ধুলাম আর সেভ করলাম। তারপর নীল রঙের একটা শার্ট আর ধূসর টুইড স্পোর্টস কোট পরে তাড়াতাড়ি নিচে নেমে মিদরিকে নিয়ে বের হলাম। ঠান্ডা ঘাম বের হচ্ছিল আমার। আচ্ছা বলো তো ওয়াতানাবে, মিদরি ডর্ম বিল্ডিং গুলোর দিকে তাকিয়ে বলল, এখানকার সব ছেলেই কি মাস্টারবেট করে? সম্ভবত করে, বললাম তাকে। ওই সময় কি ছেলেরা মেয়েদের কথাই ভাবে? হ্যাঁ, তাই তো মনে হয়। আমার যথেষ্ট সন্দেহ আছে মাস্টারবেট করার সময় কেউ স্টক মার্কেট, ক্রিয়াপদের কাঠামো কিংবা সুয়েজ খাল নিয়ে চিন্তা করে কিনা। না, আমি মোটামুটি নিশ্চিত সবাই মেয়েদের কথাই ভাবে। সুয়েজ খালের কথা কেন বললে? এই কথার কথাই আর কি। তার মানে সবাই যার যার মতো বিশেষ কোনো মেয়ের কথা ভাবে, তাই না? তোমার কি তোমার বয়ফ্রেন্ডকে এই প্রশ্নটা করা উচিত না? আমি বললাম। রবিবার সকালে উঠে এখন আমাকে এই সব বাজে কথা ব্যাখ্যা করতে হবে? আরে আমি শুধুই কৌতূহলী, সে বলল। তাছাড়া ওকে এইসব জিজ্ঞাসা করলে ও ক্ষেপে যাবে। তার মতে মেয়েদের এসব ব্যাপারে প্রশ্ন করতেই নেই। খুবই স্বাভাবিক চিন্তা ভাবনা, আমি বললাম। কিন্তু আমি জানতে চাই, একদম নির্ভেজাল কৌতূহল, তোমরা ছেলেরা কি মাস্টারবেটের সময় বিশেষ কোনো মেয়ের কথা ভাবো? আমি প্রশ্ন এড়ানোর চেষ্টায় এবার হাল ছেড়ে দিলাম। আমি অন্তত ভাবি, অন্যদের কথা আমি বলতে পারবো না। তুমি কি কখনো করার সময় আমাকে কল্পনা করেছো? সত্যি করে বলো, আমি রাগ করবো না। না, কখনোই না, সত্যি বলছি। আমি সৎ উত্তরটাই দিলাম। কেন না? আমি কি যথেষ্ট আকর্ষণীয় নই? উফ, তুমি অনেকই আকর্ষণীয়। ঠিক আছে, তুমি অনেক কিউট, সেক্সি পোশাকে তোমাকে অনেক ভালো মানায়। তাহলে আমাকে নিয়ে কল্পনা করো না কেন? কারণ প্রথমত আমি তোমাকে বন্ধু হিসেবে দেখি, তাই আমি তোমাকে আমার কোনো সেক্সুয়াল ফ্যান্টাসিতে ঢুকাতে চাই না। দ্বিতীয়ত, তোমার একজন আছে যাকে নিয়ে তুমি কল্পনা করো। ঠিক তাই, আমি বললাম। এসব ব্যাপার স্যাপারে তুমি অনেক ভদ্র, মিদরি বলল। তোমার এই ব্যাপারটাই আমি খুব পছন্দ করি। তারপরেও তুমি আমাকে অল্পের জন্য হলেও কল্পনা করতে কি পারো না? আমি তোমার সেক্সুয়াল ফ্যান্টাসিতে কিংবা দিবার স্বপ্ন যাই বলো না কেন, তাতে একটু থাকতে চাই। তোমাকে বলছি কারণ আমরা বন্ধু। আমরা কেউ কারুর আলাদাভাবে ভাবতে চাই না। আমরা কাউকে, আমি কিভাবে এসব বলবো বলো তো? আমি তো আর হেঁটে যেতে যেতে কাউকে করতে পারি না। তুমি যখন আজকে রাতে মাস্টারবেট করবে, আমাকে নিয়ে কল্পনা করো প্লিজ। তোমাকে বন্ধু ভাবি, তাই তোমাকে এই অনুরোধ করছি। আর তারপরে আমাকে বলবে কিরকম ছিল ব্যাপারটা, মানে তুমি কি কি করলে, এইসব আর কি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তুমি কিন্তু ভেতরে ঢোকাতে পারবে না, কারণ আমরা বন্ধু, তাই না? যতক্ষণ না তুমি ভেতরে ঢোকাচ্ছ, তুমি যা খুশি করতে পারো, যে কোনো কিছু কল্পনা করতে পারো। আমি জানি না আমি কখনো এত নিয়ম নীতির মধ্যে মাস্টারবেট করেছি কিনা, বললাম তাকে। তুমি কি শুধু আমাকে নিয়ে কল্পনা করবে? ঠিক আছে, আমি তোমাকে কল্পনা করব। ওয়াতানাবে, আমি চাই না তুমি আমাকে ভুল বোঝো। আমি হতাশ কিংবা কোনো মানসিক রোগী নই।
তোমাকে উত্তেজিত করতেও চাইছি না। তুমি আসলে এই ব্যাপারে শুধুই আগ্রহী। আমি এই সব সম্পর্কে জানতে চাই। তুমি জানো আমি মেয়েদের স্কুলেই বড় হয়েছি। আমি ছেলেদের সম্পর্কে জানতে চাই। তাদের শরীর কিভাবে কাজ করে আমি বুঝতে চাই। মেয়েদের ম্যাগাজিন থাকে না, আসল কেস স্টাডি থাকে। কেস স্টাডি! আমি আর্তনাদ করে উঠলাম। আমি এসব সম্পর্কে যে জানতে চাই তা আমার বয়ফ্রেন্ড না পছন্দ করে না। সে ক্ষেপে গিয়ে আমাকে অসুস্থ বলে গালি দেয়। সে এমনকি আমাকে ব্লোজ অফ পর্যন্ত করতে দেয় না। এই আরেকটা জিনিস যা আমার জানার জন্য আমি মরে যাচ্ছি। তুমি কি ব্লোজ অফ করাতে ঘৃণা করো? না, একদমই না, মোটেও ঘৃণা করি না। তাহলে কি পছন্দ করো? হ্যাঁ, বলা যেতে পারে সেটা। কিন্তু আমরা কি এ নিয়ে পরে কখনো কথা বলতে পারি? দেখো, আজকে কি সুন্দর রবিবারের সকাল। আমি মাস্টারবেশন আর ব্লোজ অফ নিয়ে কথা বলে দিনটার 12টা বাজাতে চাইছি না। এখন চলো অন্য কিছু নিয়ে কথা বলি। তোমার বয়ফ্রেন্ড কি আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে? অবশ্যই না, সে পড়ে আরেকটা ইউনিভার্সিটিতে। আমাদের দেখা হয়েছিল হাই স্কুল ক্লাবের একটা কাজের সময়। আমি ছিলাম মেয়েদের স্কুলে, সে ছিল ছেলেদের স্কুলে। তুমি জানো এসব ব্যাপার কি করে ঘটে? একসাথে কনসার্ট আর সব হাবি জাবি জিনিস। পাশ করে বের হওয়ার পর আমরা সিরিয়াস হই। আচ্ছা ওয়াতানাবে, কি তুমি কিন্তু একবার ইয়েটা করবে, মানে আমাকে কল্পনা করবে ওই সময়, ঠিক আছে? উফ, ঠিক আছে বাবা, পরের বারে চেষ্টা করবই, আমি বললাম। আমরা আচানো মিজু যাওয়ার কমিউটার ট্রেন নিলাম। সিনজুকি স্টেশন থেকে পাতলা স্যান্ডউইচ কিনলাম, কারণ সকালে নাস্তা করা হয়নি। কফির স্বাদ জঘন্য মনে হচ্ছিল, সেদ্ধ করা প্রিন্টারের কালি। রবিবার সকালে ট্রেন, পরিবার আর প্রেমিক প্রেমিকাতে তখন ভর্তি। সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। একই রকম জ্যাকেট পরা কিছু ছেলে বেসবল ব্যাট হাতে হল্লা করছিল। ট্রেনে অনেক মেয়ে ছোট স্কার্ট পরেছিল, কিন্তু কারোটাই মিদরির মতো এত ছোট নয়। মিদরি মাঝে মাঝে হ্যাঁচকা টান মেরে স্কার্টটা নিচে নামানোর চেষ্টা করছিল, কিন্তু লোক ওর পায়ের দিকে এমন ভাবে তাকিয়েছিল যে আমারই অস্বস্তি লাগছিল, কিন্তু ওর মনে হলো কোনো অস্বস্তিই লাগছে না। তুমি জানো আমার এখন কি করতে ইচ্ছে করছে? ট্রেনে চড়ার 10 মিনিটের মধ্যেই মিদরি আমার কানে ফিসফিস করে বলল। কোনো ধারণা নেই, বললাম তাকে, কিন্তু দয়া করে আর এসব নিয়ে এখানে আলোচনা করো না, সবাই শুনতে পাবে। খুব খারাপ। এটা অনেক ওয়াইল্ড ধরনের ছিল, মিদরি মন খারাপ করে বলল। যা হোক, আমরা অচানো মিজু কেন যাচ্ছি? আগে চলো, গেলেই দেখতে পাবে। অচানো মিজু স্টেশনের আশেপাশে অনেক স্কুল, তাই রবিবার পুরো জায়গাটা জুনিয়র হাই স্কুলের ছেলেপিলেতে ভর্তি। সবাই ক্লাসে কিংবা পরীক্ষার জন্য যাচ্ছে। মিদরি ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল, এক হাতে তার কাঁধের ব্যাগের স্ট্র্যাপ, আরেক হাত দিয়ে আমার হাত ধরা। কোনো সুযোগ না দিয়ে সে জিজ্ঞাসা করে বলল, আচ্ছা ওয়াতানাবে, তুমি কি ইংরেজি সাবজেক্টিভ ক্রিয়াপদের বর্তমান ও অতীতের মধ্যে পার্থক্যটা ব্যাখ্যা করতে পারবে? আমার মনে হয় পারবো, বললাম তাকে। তাহলে আমাকে বলো, আমাদের দৈনিক জীবনের প্রয়োজনটা কি? কিছুই না, এর সরাসরি কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা তোমাকে কিছু সাধারণ ব্যাপারে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। মিদরি কিছু সময় ধরে ব্যাপারটা নিয়ে ভাবলো। তুমি অসাধারণ, আমার কাছে কখনো এমন মনে হয়নি। আমার সবসময় মনে হয়েছে এরকম ব্যাপার স্যাপার, ধরো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, রসায়নের সংকেত, সবকিছুই অর্থহীন, পাছার পোড়ার মতো। তাই আমি সবসময় এসব এড়িয়ে চলি। এখন মনে হচ্ছে জীবনে বিশাল ভুল করলাম কিনা। তুমি এসব এড়িয়ে চলেছো? হ্যাঁ, আমার কাছে এসবের কোনো অস্তিত্ব নেই। আমার কোনো ধারণাই নেই সাইন বা কোসাইন কি জিনিস। বলো কি, তুমি হাই স্কুল থেকে পাশ করেছো কিভাবে? কলেজে ঢুকেছো কিভাবে? এই বোকার মতো কথা বলো না, মিদরি বলল।
কলেজের ভর্তি পরীক্ষার জন্য সবকিছু জানা লাগে না। তোমার দরকার শুধু খানিকটা অনুমান শক্তি। আমার অনুমান করার শক্তি খুব ভালো। 3টে উত্তর থেকে সঠিক উত্তরে চিহ্ন দাও, ব্যাস আমি সাথে সাথে বুঝতে পারি কোনটা সঠিক। আমার অনুমান শক্তি তোমার মতো ভালো নয়, তাই আমাকে কিছুটা নিয়মবদ্ধতা নিয়ে চিন্তা করতে শিখতে হয়। যেভাবে একটা কাক একটা ফাঁপা গাছের টুকরো, কাঁচের টুকরো যেভাবে জমা করে, সেভাবেই। এতে কোনো লাভ হয় কি জানি, এতে সম্ভবত কিছু কাজ করতে একটু সুবিধা হয়। কিরকম কাজ, উদাহরণ দাও। আধ্যাত্মিক চিন্তা ভাবনা, ধরো অনেকগুলো ভাষা শেখার ক্ষেত্রে সুবিধা হয়। আরে কি সুবিধা হয় তাতে? নির্ভর করে যে কাজটা করছো তার উপর। কারোর জন্য সুবিধা হয়, লাভ হয়, আবার কারোর হয় না। কিন্তু আসলে এটা একরকম প্রশিক্ষণ। কাজ হয় কি হয় না সেটা বিষয় নয়, যেরকম একটু আগে বললাম। আজ তবে এইটুকুই, খুব শীঘ্রই আসছি এর পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু পরিজনদের মধ্যে লিংক শেয়ার করতে ভুলবেন না। আজ তবে চলি, টাটা।